রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যের প্রতি কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মাহিলা ইসলামের প্রতিবেদন। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেল্টা কনফারেন্স অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ। শুধু তাই নয়, সবগুলি নির্বাচনের প্রতিশ্রুতিই পূরণ করবে বিএনপি সরকার। সরকার চ্যালেঞ্জ মোকাবিলায় ফাইট করছে। নতুন সরকার হিসেবে বিএনপি অর্থনীতি ও রাজনৈতিক কাঠামোকে ঠিক করার চেষ্টা করছে। জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের সময় যা যা প্রতিশ্রুতি দেয়া হয়েছে সবগুলো পূরণ করবে বিএনপি সরকার। অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গুজবে কান দেয়া যাবে না। পত্র পত্রিকা পড়ে তো রাজনীতির কথা বলা যাবে না, আর এটা হচ্ছে যে রাষ্ট্রপতির কথা, তো ওটা গুজব দিয়ে কিছু বলা যাবে না। এ সময় রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে আর কোনো মন্তব্য করেননি মির্জা ফখরুল ইসলাম। ধন্যবাদ। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের সম্ভাবনা নিয়ে নানা গুঞ্জন চলছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাষ্ট্রপতির দপ্তর থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। দর্শক, এ বিষয়ে আরও খবর নিয়ে বঙ্গভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে বঙ্গভবন থেকে কোনো তথ্য পেয়েছেন কিনা এবং এ বিষয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে জানাবেন। দিশা, গত দুদিন যে আলোচনা চলছে সারা দেশব্যাপী যে রাষ্ট্রপতি পদত্যাগ করছেন এবং পদত্যাগের বিষয়ে তিনিও কিন্তু জানিয়েছেন যে অসুস্থতাজনিত কারণে তিনি পদত্যাগ করতে চান। এর আগেও যদিও বা তিনি জানিয়েছিলেন, তবে এবার একেবারেই ফাইনালি সেটি কিন্তু হচ্ছে এবং তার যে সম্ভাবনার কথা আপনি বলছিলেন সেটি হয়তো বা বিকেলের মধ্যেই এরকম খবরটা একেবারেই প্রকাশ হয়ে আসবে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দপ্তর থেকে কিছু জানানো হয়নি। তবে এই বিষয়ে পদত্যাগপত্র নেয়ার বিষয়ে এবং পদত্যাগপত্র পাঠানোর বিষয়ে সর্বশেষ যে তথ্য বঙ্গভবনের বেশ অনেক কর্মকর্তা বা তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে এখানে রাষ্ট্রপতি তার যে কার্যক্রম সবকিছু একেবারে গুটিয়ে নিয়েছেন। তিনি পদত্যাগপত্র জমা দেবেন এবং সেটি জাতীয় সংসদ সচিবালয়ে যাবে এবং সংসদ সচিবালয় প্রস্তুত হয়েছে ইতিমধ্যেই। যেহেতু স্পিকার এসে পৌঁছেছেন, সেখানে যে কার্যক্রমগুলো রয়েছে স্পিকার তার দায়িত্ব তিনি ডেপুটি স্পিকারের কাছে হস্তান্তর করবেন, সেই কার্যক্রমগুলো কিন্তু হচ্ছে। অর্থাৎ জাতীয় সংসদ সচিবালয়ে সেখানকার একেবারে তথ্য পেলেই বঙ্গভবন থেকে পদত্যাগের যে চিঠি সেটি যাওয়ার পরপরই কিন্তু একেবারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি আরেকটি যে তথ্য আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে রাষ্ট্রপতি তিনি যে অভিপ্রায় ব্যক্ত করেছেন, তিনি পদত্যাগ করার পরপরই তিনি শনিবারের মধ্যে তার নিজ বাসভবন গুলশানে ফিরে যেতে চান। সে বিষয়টি কিন্তু আমরা অনেকটাই তথ্য অনুযায়ী নিশ্চিত হতে পেরেছি। অর্থাৎ সেই অনুযায়ী তিনি আজকেই পদত্যাগ করবেন এবং পদত্যাগপত্র জমা দেওয়ার পর সেটি কার্যকর হবে এবং কার্যকর হওয়ার পর সাংবিধানিকভাবে এই দায়িত্ব কিন্তু স্পিকার নেবেন এবং স্পিকার এটি নেওয়ার পর 3 মাসের মধ্যে সংবিধান অনুযায়ী তিনি কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ দেবেন এবং সেই রাষ্ট্রপতি নিয়োগের পর নতুন করে আবার এই বঙ্গভবনে রাষ্ট্রপতি কে হবেন সেই বিষয়ে যে যেমন আলোচনা আছে, সমালোচনা আছে, কে হবেন সেটাই কিন্তু এখনও সারা দেশব্যাপী এই আলোচনা চলছে। তবে এই খবরটি হয়তো আমরা বিকেলের মধ্যেই জানতে পারবো যে রাষ্ট্রপতি কখন সেই পদত্যাগপত্র জমা দিচ্ছেন এবং সেটি কখন কার্যকর হচ্ছে। তিশা। সাজিদ সরকার, আপনি আছেন আমাদের সঙ্গেই থাকবেন নিশ্চয়ই। আপডেট পেলে আমরা অবশ্যই আপনার মাধ্যমে আবারও দর্শকদের জানানোর চেষ্টা করব। দর্শক, বঙ্গভবন থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাজিদ সরকার। এদিকে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে বেলা 12টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। দেশের বাইরে থাকায় রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে অবগত নন জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে চলমান সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। রাষ্ট্রপতি নিয়োগের যে 90 দিনের বিধান রয়েছে সেই অনুযায়ী স্পিকারই এ সময়
রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। তবে সবকিছু নির্ভর করছে রাষ্ট্রপতির পদত্যাগের উপর। সুতরাং উনি কি করবেন না করবেন আমি জানি না। রাষ্ট্রপতি দেশের প্রথম ব্যক্তি, বাংলাদেশের সংবিধানে লেখা আছে যখন রাষ্ট্রপতি পদত্যাগ করে তখন অ্যাক্টিং স্পিকার হিসেবে, অ্যাক্টিং রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব পালন করেন। দেশে ফেরার পর জাতীয় সংসদ ভবনে গেছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। রাষ্ট্রপতির পদত্যাগপত্র সর্বপ্রথম তার কাছে জমা দেওয়া হবে। এ নিয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। হোসেন, রাষ্ট্রপতির পদত্যাগের আর নতুন কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা জানাবেন। আমরা আশা করছি রাষ্ট্রপতির কাছ থেকে, বঙ্গভবন থেকে কর্মকর্তারা তার স্বাক্ষরিত পদত্যাগপত্র নিয়ে এই জাতীয় সংসদ ভবনে আসবেন। এখানে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি আছেন, সরকারি দলের যিনি চিফ হুইপ তিনি আছেন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ গত জুলাই মাসের 19 তারিখ তিনি থাইল্যান্ডে তার চিকিৎসার কাজে গিয়েছিলেন। এই রাষ্ট্রপতির পদত্যাগের এই বিষয়ের এই গুঞ্জনের মধ্যেই কিন্তু তিনি তার সফর সংক্ষিপ্ত করে আরো 2 দিন আগে তিনি আজকে দুপুরের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে তিনি সংসদ ভবনে চলে আসেন। আমরা এখনো অপেক্ষায় আছি রাষ্ট্রপতির কাছ থেকে যারাই তার স্বাক্ষরিত পদত্যাগপত্র নিয়ে আসবেন সেটি স্পিকারের কাছে জমা দেবেন, সে অপেক্ষায় আমরা আছি। এই রাষ্ট্রপতি মূলত 2023 সালের 24 এপ্রিল তিনি 22তম রাষ্ট্রপতি হিসেবে দেশের শপথ নিয়েছিলেন। এর পরবর্তীতে 5 আগস্টে যখন ফ্যাসিবাদী সরকারের পতন হয়, এই সরকারের পতন হলে সরকার আগের যে সংসদ, সেই সংসদের বিলুপ্তি এবং সরকারের সিদ্ধান্তগুলো, শপথ গ্রহণ এবং সরকারের সিদ্ধান্তগুলোকে অধ্যাদেশ আকারে রাষ্ট্রপতিকে স্বাক্ষর করবার জন্য কিন্তু মূলত এই অন্তর্বর্তী সরকার কিন্তু তাকে রেখে দেয়। যদিও বিভিন্ন সময় ছাত্রদের নতুন যে দল এনসিপি, জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি সংগঠন রাষ্ট্রপতি অপসারণের দাবিতে আন্দোলন করেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে, সে সময় বিএনপি এই রাষ্ট্রপতির পক্ষে অবস্থান নিয়েছিলেন। এই রাষ্ট্রপতির পক্ষে তারা সাংবিধানিক সংকটের কথা বলে কিন্তু এই রাষ্ট্রপতির পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং এই নতুন সরকার শপথ গ্রহণের 5 মাসের মাথায় কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগের এই বিষয়টি একটি নতুন আলোচনা জন্ম দিচ্ছে। এবং যদিও রাষ্ট্রপতির মেয়াদ শেষ হবার কথা 2028 সালে, ফলে এই আমরা এখনো পর্যন্ত আসলে অপেক্ষা করছি রাষ্ট্রপতির পক্ষ থেকে, বঙ্গভবনের পক্ষ থেকে কিন্তু কোনো পদত্যাগপত্র যদি এদিকে আসে সেই অপেক্ষায় আছি। এখনো পর্যন্ত ভেতরে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ আছেন এবং চিফ হুইপ নুর ইসলাম মনি তিনি আছেন। তো তিশা, এখনো পর্যন্ত বলা যায় যে আমরা অপেক্ষা করছি আজকে বিকেলের মধ্যেই এই পদত্যাগপত্র স্পিকারের কাছে আসবে বলে আমরা প্রত্যাশা করছি। মোহাম্মদ হোসাইন, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, যেমনটি শুনছিলেন, দেশে ফেরার পর জাতীয় সংসদ ভবনে গেছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। সেই খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসাইন। এদিকে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে যাচ্ছেন বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। রয়টার্স বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর থেকেই তাকে পদ ছাড়ার জন্য রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বলে জানিয়েছেন বিবিসি। অন্যদিকে ব্লুমবার্গ জানিয়েছে শারীরিক অসুস্থতার কারণে পদ ছাড়ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। বিস্তারিত আরাফাত ইসলামের প্রতিবেদনে। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করছেন বলে খবর প্রকাশ করেছে রয়টার্স ও বিবিসি সহ কয়েকটি গণমাধ্যম। রাষ্ট্রপতির প্রেস সচিবের বক্তব্য দিয়ে রয়টার্স জানিয়েছে, স্পিকার দেশে ফেরার পর তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন। তবে পদত্যাগের কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, যদিও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ভিন্ন ভিন্ন কারণ সামনে এনেছে। রয়টার্স বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আদালতের আত্মসমর্পণের ঘোষণা দেবার পর থেকেই রাষ্ট্রপতির ওপর রাজনৈতিক চাপ বাড়ে। এর ফলেই পদত্যাগের সিদ্ধান্ত নেন।
সম্প্রতি রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান তিনি চলতি বছরের শেষ দিকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। তার এই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়। শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বলে শিরোনাম প্রকাশ করেছে বিবিসি। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায় শেখ হাসিনার দেশে ফেরার খবরে চাপে পড়ে পদত্যাগ করতে চাইছেন রাষ্ট্রপতি। ব্লুমবার্গ বলছে শারীরিক অসুস্থতার কারণে পদ ছাড়ছেন রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দেবার সঙ্গে সঙ্গে তা কার্যকর হবে। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। আরাফাত ইসলাম, ৭১। জামায়াতে ইসলামী আর অন্যায় একসাথে চলবে না, তাই নৈতিকতার প্রশ্নে কোনো ছাড় জামায়াত দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকা জেলা জামায়াতের রোকন সম্মেলনে তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী গণভোট অবৈধ হলে বর্তমান সরকারও অবৈধ, তাই সংবিধানের অপব্যবহার করলে সরকারের অস্তিত্ব থাকবে না বলে জানান তিনি। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদনে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা জেলা জামায়াতের ষান্মাসিক রোকন সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই। ভুল ত্রুটি চোখে পড়লে সাথে সাথে ধরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না। আমি সহকর্মীদেরকে বলবো, গায়ে যদি আপনার সাদা কাপড় থাকে আপনাকে যত্নশীল হতে হবে। সমাজের যে কথাটা আছে সাদা কাপড়ে দাগ লাগে, কথা ঠিক না? না, সাদা কাপড়ে কম লাগে কিন্তু যা লাগে তা ভাসে। ভেরি কেয়ারফুল। নৈতিকতার প্রশ্নে জামাতে ইসলামীতে কোনো ছাড় নাই। জুলাই জাদুঘর খুলে না দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জামায়াত আমির। ফেসিবাদ আমলে নির্যাতনের শিকার সকলের দায় দায়িত্ব সরকারকে নেয়ার দাবি জানান তিনি। জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর যেটা, সেটা ইন্টারিম গভর্নমেন্টের আমলে তৈরি হয়েছে। এটা ১ জুলাই খুলে দিতে অসুবিধা কোথায় ছিল? তাইলে পুরা জুলাই মাস জুড়ে আমাদের বীরদেরকে মানুষ আরও বেশি শ্রদ্ধার সাথে স্মরণ করার সুযোগ পেত। শুধু জুলাই নয়, ১৫.৫ বছরে এই ফেসিবাদী জালেমদের হাতে যারাই শহীদ হয়েছেন, গুম হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের সকলের দায়িত্ব নেওয়া সরকারের নৈতিক দায়িত্ব। গণভোট ইস্যুতে সংবিধান নিয়ে বেশি ঘাটাঘাটি করলে সরকারের অস্তিত্ব থাকবে না বলেও হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। সংবিধানে কি কোনো 2026 সালের 12 ফেব্রুয়ারি ইলেকশন হওয়ার কথা ছিল? কিছুই তো ছিল না। ওটা যদি অবৈধ হয়, সব কিছু অবৈধ। বেশি সংবিধান কসলাইতে যাইয়েন না। সংবিধান কসলাইলে নিজেদের অস্তিত্ব আর খুঁজে পাবেন না। এ সময় সীমান্তে বাড়াবাড়ি না করার জন্য প্রতিবেশী দেশগুলোকে কড়া বার্তা দেন তিনি। আমাদের শান্তি বিঘ্নিত হলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। নতুন শুল্ক আরোপে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে কোনো শুল্ক আরোপ করেনি, আগের শুল্কই পুনঃস্থাপন করা হয়েছে। দুপুরে সিলেট সদর উপজেলার লাক্কাতুরা এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প এবং পরিবার পরিকল্পনা ও শিশু সেবা ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। আগে যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছিল তা আইনি বাধ্যবাধকতার কারণে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, এরপর নতুন শুল্ক কার্যকর হবে। ফলে এটি নতুন শুল্ক আরোপ নয়, পুনঃস্থাপন। এদিকে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশের প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নতুন করে দাম বাড়ানোর পরিকল্পনা সরকারের নেই। প্রকৃতপক্ষে শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে নাই। এর আগে যেটা শুল্ক ধার্য করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেটির তাদের আইন অনুসারে এটি ১৫০ দিনের মাথায় উত্তীর্ণ হয়ে যায়। তো সেই ১৫০ দিনের মাথায় এটি যখন থাকবে না, এক্সপায়ার করবে, তখন নতুন ঘোষিত একই মাত্রার শুল্ক সেটির স্থান নেবে। সো এটা একটা অ্যাকচুয়ালি রিপ্লেসমেন্ট। তেলের দাম বাড়লে সেই তেল তো আর রাতারাতি আসে না। গত কয়েক সপ্তাহ যাবৎ দাম কমতির দিকে ছিল, আবার গত সপ্তাহ ১.৫ সপ্তাহ যাবৎ সেটা আবার
আগের ধারায় ফেরত এসেছে। তো এটার আপনারা তো সবাই জানেন যে মূল্যে পেট্রোলিয়াম পণ্য আনা হয় অনেক বেশি ভর্তুকি মূল্যে সেটি সরবরাহ করা হয় না। সরকারের এই মুহূর্তে এরকম কোনো পরিকল্পনা নেই। কোনো কাজ না করেই পিরোজপুরের একটি প্রকল্প থেকে ৩,৫০০ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এ নিয়ে ওই প্রকল্পের পরিচালক সহ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে প্রকল্প পরিচালক রেজাউল বারীকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এ যেন তিরস্কারের বদলে পুরস্কার। এমন ঘটনা দুর্নীতিবাজদের উৎসাহিত করবে বলে মনে করছে নাগরিক সমাজ। সুমন তানবীরের প্রতিবেদন। এবিএম রেজাউল বারী বর্তমান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী। তিনি 2008 থেকে 2023 সাল পর্যন্ত ছিলেন পিরোজপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। তার সময়কালে পিরোজপুরের বেশ কয়েকটি প্রকল্পের কাজ না করে ভুয়া কাগজপত্র দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগ ওঠে, জানিয়ে সম্প্রতি বিস্ময় প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রীও। শুধু এলজিএর দিয়ে একটা মিনিস্ট্রি থেকে ৩৫০০ কোটি টাকা নাই হয়ে গিয়েছে, শুধু কাগজ দেখিয়ে টাকা নিয়ে চলে গেছে, কোনো কাজ হয়নি। জাস্ট উপরে কোন রকম একটা লোক দেখাতে হবে একটা কিছু করেছে, ৩৫০০ কোটি টাকা গায়েব হয়ে গেছে। নেই কথা প্রসঙ্গে তখন আমি জানতে পারলাম আরো কয়েকটি ডিপার্টমেন্ট মিলিয়ে একটি জেলাতে ৬,০০০ কোটি টাকা নেই। 2018 সালের 17 মে থেকে 2023 সালের 25 এপ্রিল পর্যন্ত রেজাউল বারী পিরোজপুরে বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের পরিচালক ছিলেন। এই সময়ে কোনো কাজ না করেই ভুয়া কাগজ দিয়ে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যার প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রকল্প সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। একই সাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে চলমান এক দুর্নীতির তদন্তেও তার নাম উঠে এসেছে। এবিএম রেজাউল বারী বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলেন। পিরোজপুরের পলাতক এমপি মহিউদ্দিন মহারাজের দাপটেই চলতেন এই প্রকৌশলী। প্রায় ৩,৫০০ কোটি টাকা দুর্নীতি ও অনিয়মের পরও সম্প্রতি এই ব্যক্তিকে পদোন্নতি দিয়ে বানানো হয়েছে অতিরিক্ত প্রধান প্রকৌশলী। যদিও বারবার ফোন দিয়েও এসব অভিযোগের বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে ফোন দিয়েও কোনো সাড়া মেলেনি। নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করেন এই ঘটনা দুর্নীতিকে আরো উৎসাহিত করবে। যেহেতু প্রধানমন্ত্রী অবগত আছেন, প্রধানমন্ত্রী এই নিয়ে কথা বলেছেন, তিনি হস্তক্ষেপ করবেন। কারণ শাস্তি যদি না পায়, যে অন্যায় করে পার পেয়ে যায় এবং অন্যায়ের কোনো শাস্তি হয় না, তখন কিন্তু অন্যায় আর উৎসাহিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও বিষয়টি নিয়ে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সুমন তানভীর, ৭১, ঢাকা। থার্ড টার্মিনাল চালু হলেও এর পুরো সুফল পেতে বাধা হয়ে দাঁড়াবে হযরত শাহজালাল বিমানবন্দরের একটি মাত্র রানওয়ে। আর দ্বিতীয় রানওয়ে বানাতে হলে ভাঙতে হবে ব্যক্তি মালিকানাধীন শতাধিক বাড়ি। বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে মৌখিক প্রস্তাব দিয়েছেন তারা। এখন প্রয়োজন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। মোহন ইসলামের বিশেষ প্রতিবেদন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এই একটি মাত্র রানওয়ের মধ্যেই যাত্রী ও পণ্যবাহী বিমান ওঠানামা করে, সাথে সামরিক বিমানও, যার ফলে প্রায় সব বিমানকে এয়ার ট্রাফিকে আটকে থাকতে হয়। এর মধ্যে থার্ড টার্মিনাল চালু তোড়জোড় শুরু করেছে সরকার। টার্মিনালটি পরিচালনা চুক্তি হচ্ছে জাপানের সাথে, তবে টাকা পরিশোধ করতে না পারায় চুক্তি কিছুটা পিছিয়ে যায়। তাদের কিছু টাকা বাকি ছিল, সেই টাকাগুলি আমরা দেওয়ার জন্য বলে দিয়েছি এবং সেই টাকাগুলির সঙ্গে একটা মানে আমাদের ক্যাবের হিসেবে যে যা হওয়ার দরকার তার চেয়ে তারা ডিমান্ডটা একটু বেশি ছিল, সেটা নেগোশিয়েট করতে বলেছিলাম। ফাইনালি গতকালকে তারা নেগোশিয়েটও করেছে। সব সংখ্যা কাটিয়ে ডিসেম্বরে টার্মিনালটি চালুর ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী সরকার। তবে বিপত্তি আরও ঘটতে পারে তখন, যার কারণ হয়ে দাঁড়াবে শাহজালালের একটিমাত্র রানওয়ে। প্রতিমন্ত্রী জানান, এই জটিলতা থেকে উত্তরণের পথ খুঁজছেন তারাও। দ্বিতীয় আরেকটি রানওয়ে বানাতে ভাঙতে হবে শতাধিক বাড়ি। রানওয়ে করলে আপনার অনেকগুলি, প্রায় ১৩০টা বাড়ি ভাঙতে হয়, আপনার এয়ারফোর্সের বাড়ি। তো সেগুলি কতটুকু ভায়াবল হবে, তবুও আমরা প্রস্তাব রেখেছি যদি এরকম হয় কম্পেনসেশন দিয়ে তাদেরকে যদি আমরা জায়গা করে দিতে পারি।
এটা PM লেভেলের সিদ্ধান্ত নিতে হবে আর কি। এরকম প্রস্তাবের জন্য আমরা চিন্তা করছি, আমরা প্রস্তাব আছে মৌখিক, বা আমরা অফিসিয়াল কোনো প্রস্তাব এখন দেইনি। একটি রানওয়ে দিয়ে শাহজালাল বিমানবন্দরকে বেশি দিন এভাবে চালানো যাবে না বলে মত প্রতিমন্ত্রীর, তাই বিকল্প বিমানবন্দরের কথা ভাবছে সরকার। 10 বছর পরে আমাদের একটা এয়ারপোর্ট করতেই হবে বাইরে, যেই জন্য আমরা একটু চেষ্টা করছি বগুড়ায় করার জন্য, এমনকি একটা ইন্টারন্যাশনাল বড় এয়ারপোর্ট করার জন্য। আমাদের বিভিন্ন দেশে যান, আপনারাও গিয়েছেন, আমরাও যাই। একটা এয়ারপোর্ট সিটি থেকে অ্যাটলিস্ট 60-70 কিলোমিটার দূরে থাকে, সো দ্যাট ওই রাশটা যাতে এখানে না হয় আর কি। তো আলটিমেটলি আমাদেরকে বাইরে চিন্তা করতে হবে, এবং আমরা এরকম চিন্তা মাথার মধ্যে আছে, আমরা হয়তো এগুলি নিয়ে আলাপ করব। একদিকে বাড়ি ভেঙে নতুন রানওয়ে নাকি একেবারে নতুন বিমানবন্দর, কোন দিকে বেশি ঝুঁকবে সরকার তাই দেখার। মোহন ইসলাম, ৭১, ঢাকা। রাজধানী ঢাকা সহ সারা দেশে সিএনজি গ্যাসের তীব্র সংকট অব্যাহত রয়েছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়ে এই সংকট চরমে পৌঁছেছে। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না সিএনজি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালক, গণপরিবহন খাতের কর্মী ও যাত্রীরা। সংকটের প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারেও। দর্শক, এ বিষয়ে আরও জানাচ্ছেন মেহেদী হাসান। মগবাজার মোড়ের এই সিএনজি গ্যাস স্টেশনে সিএনজি চালিত অটোরিকশা প্রায় 2 কিলোমিটার দীর্ঘ লাইন বলে দিচ্ছে গ্যাস সংকট কত তীব্র। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও নিম্নচাপের কারণে খুব সামান্যই গ্যাস মিলছে। চালকদের অভিযোগ, গ্যাস সংকটের কারণে তারা যাত্রী পরিবহন করতে পারছে না। চরম অনিশ্চয়তায় পড়েছেন দৈনিক জমা পরিশোধ ও সংসারের খরচ চালানো নিয়ে। আমরা কিভাবে জমা দেবো? 1200 টাকা জমা গাড়িটার মালিক পক্ষ 1 টাকা জমা কম দিতে চায় না, বললে চাবি রেখে যান, অন্য ড্রাইভার আছে। এই রূপায়ণ টাওয়ার থেকে আস্তে আস্তে আমরা গাড়ির জমা দিতে পারতেছি না, মালিকরা জমা কম নেয় না, কোনোভাবেই কম নেয় না। অন্যদিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকায় লোকসানের মুখে পড়েছেন সিএনজি ফিলিং স্টেশনের মালিকরাও। তারা দ্রুত এলএনজি সরবরাহ স্বাভাবিক করে সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করছেন। কদিন ধরে আর কি সমস্যা চলতেছে, গ্যাসের লাইনে সমস্যা চলতেছে। যে প্রেশারটা যখন থাকে আমাদের 200, তখন তাদের স্বস্তিটা ফিরে পায়, যে আসে 200 প্রেশার পাবো, ভালোভাবে গাড়ি চালাইতে পারবো। আর এখন যে প্রেশার পাই 100, কয় ভাই আমাদের একটা চাপ দেন, ভাই একটা চাপ দেন, চাপ দিলে কি গ্যাস যাইবো? এই গ্যাসের লেগে জিজ্ঞাসা করলে গ্যাসের লেগে জামে আছি, থাকো তোমরা পড়ে থাকো, মরে থাকো, তুঙ্গ ব্যাপার, জমা কোনো কম হইব না। অনেকেই সিএনজি গ্যাসের বিকল্প এলপিজি বা প্রয়োজনে তেলে গাড়ি চালু করার কথা ভাবছেন। সরকার গ্যাস বন্ধ করে দিয়ে তেলে চালাক, নাহলে সিএনজি এলপিজি করুক, এলপিজি করলে তো ভালো। এলপিজি তো খুবই ভালো, এলপিজি তো মানুষ অনেক গাড়ি অনেক কম, এলপিজি গাড়ি কম। মেহেদী হাসান, ৭১, ঢাকা। এদিকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ হওয়ায় প্রভাব পড়েছে নারায়ণগঞ্জে। জেলার 33টি সিএনজি ফিলিং স্টেশনের প্রায় সবকটিই বন্ধ হয়ে গেছে। পাম্পের কর্মীরা বলছেন গ্যাসের চাপ নেই। গ্যাসের জন্য এক স্টেশন থেকে অন্য স্টেশনে ছুটছেন পরিবহন চালকরা। প্রতিটি পাম্পে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ লাইন। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। গেল 2 দিন ধরে নারায়ণগঞ্জের সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের লম্বা লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস না পাওয়ার অভিযোগ করছেন যানবাহন শ্রমিকরা। জেলার বিভিন্ন এলাকার কমপক্ষে 33টি ফিলিং স্টেশন এখন বন্ধ। গ্যাসের জন্য এক স্টেশন থেকে আরেক স্টেশনে ছুটেও গ্যাস পাওয়া যাচ্ছে না, যে কারণে বন্ধ হয়ে গেছে গ্যাস চালিত বহু পরিবহন। 10 মিনিটে যেখানে গ্যাস নিতাম এখন 2 ঘন্টা 3 ঘন্টা বসে চালাই গ্যাসের জন্য। 2 ঘন্টা ধরে সিরিয়াল দাঁড়িয়ে রয়েছি, তাও সিরিয়াল গ্যাস নাই, অনেক কষ্ট তো কিছু করার লাগবে। গাড়ি চালাতে পারি না, 3 ঘন্টা পর সিরিয়াল পাই। 250 টাকার গ্যাসের জায়গায় ঢুকে 100 টাকা, 120 টাকা। রাত্রে 4:20 গ্যাস পাইছি, তাও আবার ঢুকছে 600 টাকার গ্যাস, আমার গ্যাস লাগে 1000 টাকার। এরকম যদি সিরিয়াল থাকে তাহলে তো আমাদের গাড়ি চালানোর সমস্যা। সিএনজি স্টেশন কর্মীরা জানান, পাইপলাইনে গ্যাসের চাপ অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় যানবাহনে গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে স্টেশনগুলো বন্ধ রাখতে হচ্ছে। এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা বলতে পারেন না কেউ। কন্টিনিউ গ্যাস থাকলে এই ভিড় থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে। এ বিষয়ে সিএনজি ফিলিং স্টেশনের মালিকরা বলছেন, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ না হওয়ায় এর প্রভাব পড়েছে নারায়ণগঞ্জে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে পরিবহন খাতে সংকট আরও বাড়বে। আমি ব্যবসায়িক হিসাবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত, কারণ ওই যে 4 ঘন্টা যে চললো মেশিনটা, আমার মেশিনের পার্টস
এবং আমার অন্যান্য সব ক্ষয় হয়ে যাইতেছে, কিন্তু আমার ফিডব্যাক আসতেছে না। এত পরিমাণ ইনভেস্টমেন্টের একটা খাত এবং এত হিউজ পরিমাণ কর্মচারী এখানে জব করতেছে, এই সকল কিছুর দিকে তাকিয়ে যেন আমাদের এই সংকটগুলিকে দ্রুত কাটিয়ে দেওয়ার জন্য আমাদের দাবি দাওয়াগুলি মেনে নেয় এবং আমরা যেন এই সংকট থেকে উত্তরণ হতে পারি। গ্যাস সংকটের প্রভাব শুধু পরিবহন খাতেই নয়, পড়েছে শিল্প কারখানাগুলোতেও। দীর্ঘ সময় গ্যাসের সরবরাহ ও চাপ কম থাকলে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা করছেন কারখানা মালিকরা। মনিরা কাজরি, ৭১। দেশে হোমিওপ্যাথিক চিকিৎসার প্রতি রোগীদের আগ্রহ অনেক আগ থেকেই। সংশ্লিষ্টরা বলছেন, তুলনামূলক কম পার্শ্ব প্রতিক্রিয়া এবং সাশ্রয়ী হওয়ায় এখনও এর আবেদন কমেনি। সরকারি নীতি সহায়তা আর বিনিয়োগ পেলে এই খাত সার্বিক স্বাস্থ্যসেবায় বিশেষ ভূমিকা রাখতে পারে। ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি নিয়ে হিমেল মাহবুবের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব, ছবি তুলে রাম হোসেন। ফারহানা খান ছোটবেলা থেকেই ভুগছিলেন টনসিল ও সাইনাসের সমস্যায়। অনেক বছর ধরে চিকিৎসার পর এবার তিনি এসেছেন হোমিওপ্যাথিক হাসপাতালে। বছরের পর বছর ধরেই খাওয়া হচ্ছিল অ্যালোপ্যাথি, তারপরে যে হোমিও 6 মাস ধরে মোটামুটি আগের চেয়ে অনেক ভালো। রাজধানীর সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রতিদিন আউটডোরে 4 থেকে 500 রোগী সেবা নেন। মাত্র 10 টাকার টিকিট কেটে ডাক্তার দেখানো এবং ওষুধ সবই মিলছে এখানে। হ্যাঁ, বগুড়াতে চিকিৎসা হওয়ার পর ঢাকাতে আমার মেয়ের বাসায় নিয়ে আসে। আমারটা কাজ হয়েছে দেখে মেরে নিয়ে আসছে। আমি প্রথমবার 10 টাকা দিয়ে টিকিট নিয়েছি, তারপরে আর আমার টাকা নেয় নাই। লোকের কাছে শুনছি জায়গার ওষুধ নাকি ভালো, ওই জন্য আসি। কাশির লাগি রাত্রে ঘুমাইতে পারি না। আমি ব্যথার উপকার পাচ্ছি আল্লাহর রহমতে। হাসপাতালটির পরিসংখ্যান বলছে 2024 সালে এখানে সেবা নিয়েছেন 52,867 জন। 2025 সালে তা বেড়ে 65,394 জন। আগের বছরের চেয়ে রোগী বেড়েছে প্রায় 12,000-এর মতো। এবছর মে মাস পর্যন্ত বহির্বিভাগে সেবা নিয়েছেন 18,000-এর বেশি রোগী। হাসপাতালের জনবলের প্রায় ধরতে গেলে 80% জনবল নাই। এই যা আছে তাই দিয়ে জোড়াতালি দিয়ে কাজ চালানোর মতো চলতেছি আমরা। সংশ্লিষ্টদের দাবি, অপেক্ষাকৃত কম পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ায় দিন দিন রোগীদের আগ্রহ বাড়ছে হোমিওপ্যাথির উপর। টোটাল যে নন কমিউনিকেবল ডিজিজ, কমিউনিকেবল ডিজিজ আছে সবগুলির মধ্যে 80% চিকিৎসা হোমিওপ্যাথিক দিয়ে সম্ভব। অল্প টাকায় মানুষের সামর্থ্যের মধ্যে এবং অনেক জটিল রোগ কিন্তু ট্রিটমেন্ট করা এখানে সম্ভব। আমাদের এই কলেজে যদি ডেভেলপমেন্ট হয়, আরও বাংলাদেশে যদি মনে করেন এরকম প্রত্যেকটা বিভাগে একটা করে মেডিকেল কলেজ স্থাপন করা হয়, সেক্ষেত্রে আরও বাংলার মানুষ আরও বেশি বেশি সেবা পাবে। দেশে একমাত্র সরকারি এই মেডিকেল কলেজে প্রতি বছর 50 জন করে শিক্ষার্থী BS/MS কোর্স শেষ করছেন। এছাড়াও ডিপ্লোমা কোর্সের জন্য 66টি বেসরকারি হোমিওপ্যাথিক কলেজ রয়েছে। দীর্ঘদিন বিধির একটা অভাব ছিল, সেই বিধিটা প্রস্তুত হয়েছে এবং অলরেডি গেজেট আকারে সেটা প্রকাশ হয়েছে। সুতরাং সরকার আমাদের যদি যথাযথ পদক্ষেপ নেওয়া হয়, তাহলে আমার নিয়োগ প্রক্রিয়াটা করা সম্ভব আমি মনে করি। দেশে উচ্চ শিক্ষার ব্যবস্থা না থাকায় অনেকে পার্শ্ববর্তী দেশ থেকে ডিগ্রি আনছেন, সুনামের সাথে দিচ্ছেন সেবাও। হোমিওপ্যাথি মেডিসিন আমরা আরও অ্যাডভান্স লেভেলে রিসার্চ করে বের করছি যে মেশিন দিয়েও আমরা হোমিওপ্যাথি মেডিসিন বডির উপরে ইউজ করতে পারি, যেটাতে আরও রেজাল্ট ভালো আসতে পারে। এই হোমিওপ্যাথিক চিকিৎসকের মতে, দেশে উচ্চশিক্ষা এবং গবেষণার সুযোগ না থাকায় অনেকের মধ্যে হতাশা বাড়ছে। যেহেতু আমাদের ইন্ডিয়ার মতো এত ট্রেনিং নাই, সেই জন্য আমরা পিছিয়ে যাচ্ছি। আসলে আমাদের আলাদা স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজন, যারা লিডিং দিলে আমাদের সমস্ত জায়গায় সেট আপ হবে এবং সমস্ত উন্নয়নগুলো ত্বরান্বিত হবে। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 100টি দেশে হোমিওপ্যাথিক চিকিৎসার চর্চা হয় এবং 50টি দেশে আইনগতভাবে বৈধতা দেয়া হয়েছে। বিশ্বব্যাপী সমাদৃত ও চিকিৎসা বিজ্ঞানে স্বীকৃত হোমিওপ্যাথির উপর দিন দিন নির্ভরতা বাড়ছে বাংলাদেশেও। কিন্তু সরকারের পর্যাপ্ত নীতি সহায়তা ও বিনিয়োগের অভাবে সার্বজনীন হতে পারছে না এই চিকিৎসা ব্যবস্থা। আছে যথেষ্ট সুযোগ, সেই সাথে পেশাগত উৎকর্ষতার ঘাটতিও। তাই এই খাতে বিশেষ নজর দেওয়ার দাবি খাত সংশ্লিষ্টদের। হিমেল মাহবুব, ৭১, ঢাকা।
২৬ জুলাই থেকে দেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে উপকূলীয় এলাকায় ভারী বর্ষণের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস, যা ৩০ জুলাই পর্যন্ত চলতে পারে। সাগরে ঘূর্ণায়নের ফলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পরিস্থিতি তৈরি হবে বলেও জানান আবহাওয়া অফিসের এই কর্মকর্তা। বলেন, উপকূলে ভারী বর্ষণ হলে কিছু সময়ের জন্য জলাবদ্ধতা হলেও বন্যার শঙ্কা নেই। এই সময় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গাতে হালকা বৃষ্টিপাত হতে পারে। গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৮৩ মিলিমিটার। প্রশ্নের জবাবে এই কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হলেও তাপমাত্রা ২৫ ডিগ্রির আশপাশেই থাকবে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।